সবার মিড পরীক্ষা ভালো হয়েছে। সেটা হচ্ছে আমাদের জিওমেট্রি অফ প্লেন নিটেড ফেব্রিক। এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে জিওমেট্রি অফ প্লেন ওভেন ফেব্রিক। তো ওভেন ফেব্রিকের জিওমেট্রি সম্পর্কে পড়েছিলাম। আজকেও কিছু সেরকম অ্যাজাম্পশন আছে, কিছু জিওমেট্রিক্যাল মডেল আছে যে কিভাবে আসলে এটাকে করা যায়। তো লেটস স্টার্ট, শুরু করি। জিওমেট্রি অফ প্লেন নিটেড ফেব্রিক স্ট্রাকচার। প্রথমে আমাদেরকে জিওমেট্রিটা জানতে হলে বুঝতে হবে জিওমেট্রিটা বলতে বোঝাচ্ছে যে ফাইবার ইয়ান জিওমেট্রি আমরা পড়েছি, ফেব্রিক জিওমেট্রি পড়েছি। তো ফেব্রিক জিওমেট্রির এই পর্যায়ে যেটা পড়তে চলেছে সেটা হচ্ছে নিটেড স্ট্রাকচার, অর্থাৎ নিটেড ফেব্রিকটা কিভাবে আছে সেটা বোঝার জন্য আমরা আসলে আহ, যে জানবো, অর্থাৎ নিটেড ইয়ার্নগুলি কিভাবে আছে একটার সাথে আরেকটা, বা কি অবস্থানে কোন অ্যাঙ্গেলে অবস্থান করছে, সেটাই হচ্ছে জিওমেট্রি অফ দ্য প্লেন নিটেড স্ট্রাকচার অর নিটেড ফেব্রিক। চলো জানা শুরু হোক আমাদের, কতখানি জানা যায়। ফার্স্ট অফ অল, ফেব্রিক জিওমেট্রি বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা এর আগেও আমরা পড়েছি, সেটাই আজকে আবারও যদি বলি যে কনফিগারেশন অফ দ্য ফেব্রিক অ্যান্ড ওরিয়েন্টেশন অফ ইয়ার্নস ইন ফেব্রিক ইজ নন এজ জিওমেট্রি। কি কনফিগারেশন অফ ফেব্রিক, অর্থাৎ কিভাবে সেটাকে ওভেন না নিট এবং সেই সাথে ইয়ার্নগুলি কিভাবে থাকছে সেটাই ফেব্রিক জিওমেট্রি নামে পরিচিত। Also, the arrangement properties structure within the yarn within the fabric. Definitely, the arrangement properties and structure of the yarn within the fabric, and the molecular properties of the yarn structure and কনফিগারেশন ডিটারমাইন্স দ্য প্রপার্টিস। আমরা জানি আমাদের বিভিন্ন প্রকার ফেব্রিক আছে, নিট, ওভেন, নন ওভেন, এক্সেট্রা। ওকে, তো আজকে এই লেকচারে আমাদের নিটার সম্পর্কে জানার কথা, নিট ফেব্রিক সম্পর্কে বা নিট স্ট্রাকচার সম্পর্কে। তো লেটস অ্যাবাউট দ্য নিট স্ট্রাকচার। আমরা সাধারণত নিট স্ট্রাকচার দুই প্রকার দেখি, ওয়ার্প নিটেড এবং ওয়েফট নিটেড। তো বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েব নিটেড হয়ে থাকে, ওয়ার্প নিটেড সাধারণত সেভাবে হয় না। তো আমরা একটু যদি দেখি যে আমাদের যেমন ওভেন ফেব্রিকের স্ট্রাকচার আমরা দেখেছি যে ওয়ার্প এবং ওয়েব থাকছে, তো ইডস এন্ড পিক্স থাকছে। তো এটার ক্ষেত্রে আমরা যদিও এটা সিঙ্গেল লুপে তৈরি হচ্ছে, আমরা ছবিতে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে হরিজন্টাল একটা সুতা, দেখো একটা সুতা কি করছে, লুপ সৃষ্টি করে করে লুপ সৃষ্টি করে করে আমার ফেব্রিকটাকে তৈরি করছে। সো যেটাকে আমরা কোর্স বলছি, এবং একই সাথে একটা ওয়েলস তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ভার্টিক্যাল লাইনের সৃষ্টি হচ্ছে যেটাকে আমরা ওয়েলস বলছি, এবং একটা হরিজন্টাল লাইনের মতো সৃষ্টি হচ্ছে যেটাকে আমরা কোর্স বলছি। সো এলিমেন্টস অফ এ নিটিং ফেব্রিক স্ট্রাকচার কি বলেছে, নিটিং ইজ এ প্রসেস অফ ফেব্রিক ফর্মিং এন্ড বাই ইন্টারমেশিং। কি হচ্ছে ইন্টারমেশ স্যার হচ্ছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যালো, বলো। হ্যালো, জি স্যার, স্ক্রিনে দেখতে পাচ্ছি না, স্ক্রিনে দেখতে পাচ্ছি না, লেকচার শিটের প্রথম। জি স্যার, সবাই দেখতে পাচ্ছি স্যার। সবাই দেখতে পাচ্ছে? জি স্যার। হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে কে একজন দেখতে পাচ্ছে না? ওকে, তখন দেখা যাচ্ছিল না, এখন দেখতে পাচ্ছি। একটু সময় তো লাগবে রে ভাই। আচ্ছা, যাই হোক, আমরা যেটা দেখতেছিলাম যে নিটেড ফেব্রিক স্ট্রাকচার, সেটা কিভাবে করছে যে ইন্টারমেশিং দ্য লুপ স্ট্রাকচার, অর্থাৎ ইন্টারমেশিং করে কিন্তু লুপ স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। সো হোয়েন ওয়ান লুপ ইজ ড্রন and through the another loopers are formed in horizontal and vertical direction. একটা হচ্ছে, একটা নিচে নামছে, আরেকটা হচ্ছে, একটা নিচে নামছে, আরেকটা হচ্ছে। আমরা সবাই জানি, হয়তো অনেকেই খুলেছি, যারা আর&ডি তে কাজ করি তারা সাধারণত ইয়াগুলোকে খুলি। সো নিটিং কনস্ট্রাকশন অফ দ্য ইলাস্টিক পোরাস ফেব্রিক এন্ড ক্রিয়েটেড ইন্টারলকিং বাই ইয়ার্নস মিনস অফ নিডলস এন্ড নিটেড ফেব্রিক। আমরা কি সাধারণত নিডল দ্বারা করে থাকি, এবং কুইকলি হয়। ওভেনের ক্ষেত্রে যেমন শাটল দিয়ে করে থাকি, ঠিক সেভাবে নিচে করতে থাকি। সো এখানে দুটো জিনিস জানার আছে, সেটা আমরা জানি সবাই অলরেডি, সেটা কোর্স এবং ওয়েলসেস। বলা হচ্ছে the series of the loops that are connected horizontally and continuously called course horizontally, and vertically are this known as loops are intermeshes vertically are known as oils. Intermesh কোথায় হচ্ছে, এই যে এই জায়গাটাতে ইন্টারমেশ হচ্ছে, এই জায়গাটাতে ইন্টারমেশ হচ্ছে, এই জায়গাটাতে ইন্টারমেশ হচ্ছে, আবার নিচটাতে হবে। এভাবে আমার নিট ফেব্রিকটা গঠন করছে। ওকে, নাও কি বলা হচ্ছে যে কনস্ট্রাকশন অফ এ নিটিং লুপ। একটা নিটিং লুপের যদি কনস্ট্রাকশন আমরা দেখি তাহলে কি বলবো, যে ইজ নিটিং লুপ অফ এ বেসিক ইউনিট। নিটেড গুডস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সাধারণত এটা একটা নিটেড লুপ। তো এটার কি কি পার্টস আছে, যে হেড অর ক্রাউন অফ দ্য টপ আর্ক, এইচ যেটা, যে হেড অর ক্রাউন অফ দ্য টপ আর্ক, এটাকে আমরা কি বলছি, হেড, হেড অফ দ্য। তারপর কি বলা, স্লাইড লিমস অর লেগ, যেটাকে আমরা এল বলছি, যে এই দুটোকে সাধারণত স্লাইড লিম বা ঠ্যাং আমরা বাংলায় যদি যাকে বলি, ঠ্যাংয়ের মতো, তো এটাকে আমরা লেগ বলছি বা স্লাইড লিমস বলছি। ওকে, দেন বটম আর্ক অর সিঙ্কাল লুপ, এজ যেটা আমরা দেখতে, যে বটম আর্ক যেটা, এই দুটোকে বলা হচ্ছে যে দুই প্রান্তে দুটো, যে দুটো এরকম একটু ভাঁজ করে কার্ভ করে বেরিয়ে গেছে, এই আর্কটাকে বলা হচ্ছে বটম আর্ক অর সিঙ্কাল লুপ। সো
এই হলো আমার একটা লুপের কনস্ট্রাকশনে কি থাকছে, হেড থাকছে, সাইড লিম্বস থাকছে এবং একই সাথে বটম আর্ক থাকছে। সো নিডল লুপ এইচ প্লাস টু এইচ এল, এইচ নিডল লুপ যদি আমরা পুরোটা ধরি তাহলে কি এইচ মাথা থাকছে, হেড থাকছে প্লাস দুইটা লিম্ব থাকছে, এই দুটো মিলে কিন্তু একটা লুপ তৈরি করছে। ঠিক আছে, আর কমপ্লিট লুপের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সম্পূর্ণটাই নিডল লুপ মানে কি এই দুটো প্লাস যদি এখানে আমরা সিঙ্কার লুপ দিয়ে দেই এস, তাহলে কি পুরো একটা লুপটাই হয়ে গেল। তো এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার একটা লুপের, এভাবেই পুরো ফেব্রিকটাতেই থাকে। তো ওকে, নাও কমন লুপের গেল। তো স্টিচ লেন্থ এবং স্টিচ ডেনসিটি আমাদের একটু জানা দরকার। অনেকেই তোমরা জানো যে স্টিচ লেন্থটা কি, যে আমরা যে স্টিচটা দেখলাম সেই স্টিচের একটা কমপ্লিট স্টিচের জন্য যতটুকু ইয়ার্ন লেন্থ দরকার সেটা স্টিচ লেন্থ বলা হচ্ছে। দ্য লেন্থ রিকোয়ার্ড টু প্রডিউস এ কমপ্লিট নিটেড লুপ, নিটেড লুপ প্লাস সিঙ্কার লুপ, অর্থাৎ কি পুরো এই থেকে পুরোটাই এটা করার জন্য এইটুকের জন্য যেটা যতটুকু লেন্থ লাগে সেটাকে আমরা সিঙ্কার লুপ বলছি, সরি আমরা স্টিচ লেন্থ বলছি। সো স্টিচ লেন্থ ইজ দ্য লেন্থ অফ দ্য ইয়ার্ন হুইচ নিডল লুপ এন্ড হাফ অফ দ্য সিঙ্কার লুপ অফ দ্য সাইড। সো আমরা সিঙ্কার লুপ বলতে স্টিচ লেন্থ বলতে টোটালটাই বুঝবো। কমপ্লিট লুপের যে লেন্থ নিডল লুপ প্লাস সিঙ্কার লুপ মিনস এইচ প্লাস টু এইচ এল, অর্থাৎ এই আর্ক থেকে শুরু করে এই আর্ক পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত যতটুকু লেন্থ লাগবে পুরোটাই হচ্ছে আমার স্টিচ লেন্থ। এখন আমরা যদি বলি যে স্টিচ লেন্থ আমরা কখনো বাড়াই কখনো কমাই, তাই না, বিভিন্ন জিএসএম ফেব্রিকের জন্য আমরা স্টিচ লেন্থ সেট করে দেই। ওকে, যেমন 150 ফেব্রিক জিএসএম এর জন্য কত 2 পয়েন্ট সামথিং আর এরকম দেয়, এই মুহূর্তে আমার মনে নাই। তোমরা যারা ফ্যাক্টরি পিপল আছো তারা তো প্রতিদিনই কাজ করো। স্টিচ ডেনসিটি রিফার্স দ্য টোটাল নাম্বার অফ লুপস ইন এ মেজার্ড এরিয়া অফ এ ফেব্রিক। তো স্টিচ ডেনসিটি শব্দটার অর্থ দিলেই আমরা কিন্তু বুঝতে পারি যে কি বলতে চাচ্ছে, যে ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, কোন একটা ইউনিট এরিয়া ঘনত্ব। সেখানে কি বলা হচ্ছে, স্টিচ ডেনসিটি রিফার্স দ্য টোটাল নাম্বার অফ লুপস ইন এ মেজার্ড এরিয়া। টোটাল নাম্বার অফ লুপস একটা ইউনিট এরিয়াতে কতগুলো আছে সেটাকে আমরা স্টিচ ডেনসিটি বলছি। সো দ্য টোটাল নাম্বার অফ নিডল লুপস ইন এ গিভেন এরিয়া, সেটা হতে পারে স্কোয়ার ইঞ্চ। সো স্টিচ ডেনসিটি, ওয়েলস ডেনসিটি এন্ড কোর্স ডেনসিটি। তাহলে কি আমাদের এক লুপ এদিক দিয়ে গঠিত হয়েছে, এই পাশে কতগুলো হয়েছে এবং এই পাশে কতগুলো হচ্ছে। সো দুটোর যে ঘনত্ব সেটাকে আমরা স্টিচ ডেনসিটি বলছি। সো ওয়েলস পার ইঞ্চ, এটা যে গিভেন স্কোয়ার ইঞ্চটা সেটা আমরা একটা ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ জায়গাতে বলছি যে কতগুলো ওয়েলস আছে এবং কতগুলো কোর্স আছে, এই দুটোর ঘনত্বকে বলছি। সো ডাব্লিউ ওয়েলস পার ইঞ্চ বাই কোর্সেস পার ইঞ্চ, WPI বাই CPI। সো ইউনিট নাম্বার অফ লুপস স্কোয়ার পার ইঞ্চ SD1 CP কোর্স পার ইঞ্চ প্লাস W যেটা ওয়েলস পার ইঞ্চ, তাহলে এই দুটোর গুণ করে আমরা কি আমাদের স্টিচ ডেনসিটিটা বের করতে পারছি। সো কোনো একটা ফেব্রিকের স্টিচ ডেনসিটি যত বেশি হবে সেই ফেব্রিকটার তত বেশি হচ্ছে, অর্থাৎ জিএসএম তত বেশি হচ্ছে, বা স্টিচ ডেনসিটি যখন কমে যাবে তখন কিন্তু সেই ফেব্রিকটা হবে না, কারণ অধিক ঘনত্বে বেশি জনসংখ্যা, বাংলাদেশের মতো অবস্থা আর কি। ওকে, এই ছিল স্টিচ লেন্থ। তাহলে স্টিচ লেন্থ কোনটা, যদি আমরা বলি স্টিচ লেন্থটা হচ্ছে যে পুরো যে ফেব্রিকের লেন্থ বলতে পুরো ফেব্রিকের স্টিচটার যে লেন্থ সেটাকে আমরা লেন্থ বলছি, অর্থাৎ এখান থেকে শুরু করে পুরো একটা কমপ্লিট স্টিচের জন্য যতটুকু লেন্থ লাগে সেটাকে আমরা স্টিচ লেন্থ বলছি। স্টিচ ডেনসিটিটা এরকম, স্টিচ পার ইঞ্চি স্কোয়ার মিটারে কতগুলো আছে, মানে এপাশে কোর্স ওয়াইজ এবং ওয়েলস ওয়াইজ কতগুলো আছে, বা আমরা কোর্স এবং ওয়েলস যদি গুণ করি তাতেও হবে যে কতগুলো আছে, সেটাকে আমরা বলছি স্টিচ ডেনসিটি। তাহলে স্টিচ ডেনসিটি অবশ্যই আমরা ভেরি করছে, বুঝতে পারছি যে এটা লেন্থের সাথে ভেরি করছে, জিএসএম এর সাথে ভেরি করছে। ওকে, টাইপস অফ নিটিং, আমরা জানি নিটিং হচ্ছে দুই প্রকার, সেটা একটা হচ্ছে ওয়ার্প নিটিং এবং ওয়েব নিটিং। তো আমরা যেটার সাথে সচরাচর পরিচিত সেটা হচ্ছে আমাদের ওয়ার্প নিটিং, নট ওয়েব নিটিং। এটার সাথে আমরা সচরাচর পরিচিত, কিন্তু এটার সাথে সচরাচর পরিচিত নই। কি বলা হচ্ছে যে আহ, আমাদের ওয়ার্প নিটিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি, বলা হচ্ছে যে ওয়ার্প নিটিং ইজ দ্য প্রসেস, আগে ওয়েব নিটিংটা জানি কারণ এটা আমরা পরিচিত। ওয়েব নিটিং ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ নিটিং। It is process of making fabric by forming a series of connected loops in horizontal or failing wise direction. কি horizontal or failing wise direction and produce both flat and circular knitting machine এটাকে তৈরি করা যায়। তাহলে ওয়ার্প নিটিংটা কি বলেছে, ওয়ার্প নিটিং ইজ এ প্রসেস বাই মেকিং ফাইভ ফর্মিং লুপস ইন ভার্টিক্যাল অর ওয়ার্প ওয়াইজ। দেখো একটা জিনিস লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা, ছবিটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে দেই, যে এইখানে লুপটা কিভাবে হয়েছে ভার্টিক্যালি, একটার সাথে আরেকটা ভার্টিক্যালি কিন্তু লুপটা দিয়ে আমার তৈরি হয়েছে ফেব্রিকটা। কিন্তু এইখানে দেখো
এই যে লুপটা আসছে এটা কিন্তু সাইড থেকে, এই যে লুপটা আবার এই দিকে চলে গেছে, ঠিক আছে, আবার লুপটা এইদিকে চলে গেছে। দেখো লুপটা সাইড বাই সাইড, অর্থাৎ সোজা যে যাওয়ার কথা সেটা কিন্তু যায়নি। সো বলা হচ্ছে যে ওয়ার্প নিটিং ইজ দ্য প্রসেস অফ মেকিং দ্য ফেব্রিক বাই ফর্মিং দ্য লুপস ইন ভার্টিক্যাল অর ওয়ার্প ওয়াইজ ডিরেকশন। যে ওয়ার্প ওয়াইজ ডিরেকশনে যখন হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি ওয়ার্প নিটিং, আর যখন কি ভার্টিক্যাল ডিরেকশনে হচ্ছে ওয়েফট ওয়াইজ হচ্ছে তখন সেটাকে আমরা ওয়েফট নিটিং বলছি। ওকে, আমার কথা কি বোঝা গেছে? ওয়ার্প নিটিং এবং ওয়েভ নিটিং এর মধ্যে পার্থক্য খুবই সামান্য, যেটা হচ্ছে যে লুপগুলো কিভাবে ফর্ম করছে আমরা ওয়েভ নিটিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং ওয়ার্প নিটিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মিং লুপস আর ভার্টিক্যাল আর ওয়ার্প ওয়াইজ ডিরেকশন, ওয়ার্প ওয়াইজ ডিরেকশনে সেটা ফর্ম করছে। ওকে, এই ছিল আমাদের ওয়ার্প নিটিং এবং ওয়েভ নিটিং। আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণে ওয়েভ নিটিং হয়ে থাকে। ওকে, আমরা ওয়ার্প নিটিং হয় অল্প পরিমাণে হয়। এখন একটু জেনারেল জিওমেট্রি অফ প্লেন নিটেড স্ট্রাকচার সম্পর্কে জানা দরকার, যে জিওমেট্রিটা কি বলছে। তো দেখো এই যে ফেব্রিক জিওমেট্রিটা ব্যাখ্যা করার জন্য এক একজন এক একভাবে বলেছেন বা এক একভাবে সংজ্ঞায়িত করেছেন, মডেল দাঁড় করিয়েছেন, আহ, সেটাই আমরা একটু জানবো। তো জেনারেল জিওমেট্রি ফর প্লেন ওয়েভ স্ট্রাকচার বলা হচ্ছে টু ডিসক্রাইব দ্য জেনারেল জিওমেট্রি অফ প্লেন ওয়েভ স্ট্রাকচার, ডয়েল অ্যান্ড মন্ডেন, ডয়েল এবং মুন্ডেন নামক দুইজন বিজ্ঞানী স্টাবলিশ এ ফান্ডামেন্টাল রিলেশনশিপ বিটুইন ফেব্রিক জিওমেট্রি এন্ড স্টিচল্যান্ড টু বি ইলুস্ট্রেটেড ফর প্লেন ওভেন প্লেন জার্সি। তো ওনারা প্লেন জার্সি নিয়ে কাজ করেছেন। তো প্লেন জার্সি বা এই জাতীয় ফেব্রিকের ক্ষেত্রে ডয়েল এবং মন্ডেন একটা রিলেশনশিপ দাঁড় করিয়েছেন বা একটা মডেল দাঁড় করিয়েছেন। তারা কি বলছেন? দে শোয়েড দ্যাট ফর রিল্যাক্স ফেব্রিক্স দ্য নাম্বার অফ ওয়েলস ডাব্লিউ, যে এদিক দিয়ে ওয়েলস অ্যান্ড কোর্সেস আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্টিচ লেন্থ। তাহলে কি বলছে তারা? যে রিল্যাক্স কন্ডিশনে নাম্বার অফ ওয়েলস কতগুলো আছে এবং নাম্বার অফ কোর্স কতগুলো আছে সেটা কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্টিচ লেন্থ, স্টিচ লেন্থের ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা যদি এখানে সি ইজ ইকুয়াল টু কেসি বাই এল, এখানে কি কে কি বলছে যে কেসি কে ডাব্লিউ আর কনস্ট্যান্ট এন্ড সি ইজ দ্য নাম্বার অফ কোর্স পার ইউনিট এন্ড ডাব্লিউ দ্য নাম্বার অফ ইউনিট পার এল দ্য স্টিচ লেন্থ। তাহলে এটা প্রপোর্শনাল, এল এন্ড ডাব্লিউ প্রপোর্শনাল, তাহলে দুটো যদি আমরা একসাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল, দুটো ইনভার্সলি প্রপোর্শনাল। ওয়ান বাই ইনভার্সলি কখন হবে? যখন ওয়ান বাই হবে। তো ওয়ান বাই যখন হচ্ছে ওয়েল মানে স্টেজ লেন্থ, তখন দুটো ইনভার্সলি প্রপোর্শনাল হলো। তো দুটোকে একসাথে যদি আমরা করি সি বাই ডাব্লিউ সমান সমান কে বাই, আমরা যদি ডিভাইডেড করে দিই তাহলে উল্টে যাবে। যেহেতু ওয়ান বাই ডাব্লিউ ছিল তাহলে এটা উপরে গেল, এটা নিচে গেল, এল এল কেটে গিয়ে। ওকে, সো this is the equation inversely proportional. So Kc and Kb had shown depend on the characters Yan characteristics, যে Yan যে আমাদের ইকুয়েশন কনস্ট্যান্টটা রয়েছে, ফাইবার ইনক্লুডিং ম্যাটেরিয়াল ফাইনেস, ক্রস সেকশন, শেপ, ইয়ার্ন কাউন্ট, স্ট্রাকচার এটসেট্রা। অ্যাকর্ডিং টু দ্য পোস্টেল, একজন বিজ্ঞানী, দ্য কনস্ট্যান্ট ইন নরমাল কেসেস, তিনি বলেছেন যে তাহলে এই কেসি এবং কে ডাব্লিউর মানটা কত হবে। উনি বলেছেন নরমাল কন্ডিশনে সাধারণত কেসি যে কনস্ট্যান্টটা সেটা হচ্ছে 5 থেকে 5.5 এবং কে ডাব্লিউটা হচ্ছে 3.8 থেকে 4.1। তো এখন যদি আমরা কোনো একটা ফেব্রিকের কনস্ট্যান্ট বসিয়ে কোর্সেস বা ওয়েলস এর কোন অবস্থা দেখতে চাই তাহলে কিন্তু বের করতে পারবো। তো আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডয়েল অ্যান্ড মডেন জানার উদ্দেশ্য হচ্ছে এখানেই তিনি বলছেন যে স্টিচ লেন্থটা হবে আমাদের কোর্স এবং ওয়েলস এর ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, নাও জিওমেট্রি অফ প্লেন নিটেড ফেব্রিক ফর 3D। বা এখন এই ডোয়েলের কিছু প্রবলেম ছিল, যে আমরা যখন এরকমটা চিন্তা করছি যে ফেব্রিকটা সাধারণত কি করে থাকবে, যে প্লেন স্ট্রাকচার, মানে প্লেন স্ট্রাকচার বলতে কি একবার এরকম প্লেন একটা কাগজের উপর রাখলে যেরকম হয় সুতাগুলো সাজালে, অর্থাৎ কোনো 3D উঁচু নিচু নাই, কিন্তু যখন এটা তো একটু কার্ভ হয়ে থাকবে, তাই না? আমরা পাশের ছবিটাতে দেখতে পাচ্ছি যে এখানে কি একটু কার্ভ হয়ে আছে, একটা কার্ভি এরিয়া সেটা অতিক্রম করেছে। তো এই যে কার্ভি এরিয়াটা উপর থেকে, এটা তো একটা ডিস্টেন্স রয়েছে। সো যখন আমরা 3D স্ট্রাকচার, আমরা কিন্তু প্রথমে যে ডোয়েলের মডেল আলোচনা করলাম সেখানে 2D স্ট্রাকচার ছিল, অর্থাৎ কোনো উচ্চতা ছিল না। কিন্তু যখন 3D প্লেন জার্সির ক্ষেত্রে আমরা আলোচনা করছি তখন সেই ক্ষেত্রে কিন্তু উচ্চতাটা ইনক্লুড হচ্ছে, যেটা তোমরা পাশের চিত্র থেকে সাধারণত হোপফুলি বুঝতে পারছো। From a visual examination of plain knitted structure, it is clear that the consist of essential of repeating pattern or a matrix both length and width are interlocking loops, and in which repeating unit and cell the single loop আমরা জানি, and there the fabric it is knitting equally and expressed by either length or area measurement and the weight
are related to the depend on the configuration dimension on the single loop. The geometry of the knitted structure therefore basically study the single knitted loop. তো আমাদের 3D প্লেন জার্সির ক্ষেত্রে যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা একই সাথে যে লুপ স্ট্রাকচারটার উপর যেহেতু আমরা জানি কি ডোয়েল বলেছেন যে ইনভার্সলি প্রপোর্শনাল, আমার কোর্স এবং ওয়েলস এর পরিমাণ আমার লুপ স্ট্রাকচারের ইনভার্সলি প্রপোর্শনাল, এবং এই সেই সাথে এখানে কিন্তু আমার যেটা যুক্ত হচ্ছে, আমরা দেখো এখানে তিনটা ডিরেকশনের কথা বলেছি, আমরা কিন্তু ডোয়েলের ক্ষেত্রে দুটো ডিরেকশনের কথা বলেছি, ওয়ার্স এবং কোর্স ওয়াইজ, বাট এখন যেটার কথা বলছি যেটাকে আমরা থিকনেস বলছি, ফেব্রিক থিকনেস, আমরা কিন্তু সেটা জানি বা এখন বা 3D স্ট্রাকচার বা লেন্থ থেকে উপরে যে লেন্থ থেকে উপরের যে ডিসটেন্সটা সেটাকে বোঝাচ্ছি। তো কি বলছেন, তাহলে আমাদের পরবর্তীতে যখন আমরা অ্যানালাইসিস করব আমাদের কিন্তু এটাও দিয়ে দিতে হবে, সেজন্য আমরা কি করছি যে fabric testing is the important parameters and 3D stitch loop that can be characterized by cover factor. We know about the cover factor. Cover factor টা কি ফেব্রিকের ক্ষেত্রে? ফেব্রিকের ক্ষেত্রে cover factor টা হচ্ছে যে এটা যদি একটা ইউনিট এরিয়া হয়ে থাকে, এই ইউনিট এরিয়াতে কতগুলো ফাঁকা জায়গা আছে বা টোটাল কতটুকু জায়গা আছে এবং এই এরিয়াতে যতগুলি ফাঁকা জায়গা আছে সেটার কি, এটা যদি 1 × 1 তাহলে 1 মিটার স্কয়ার ফেব্রিক হয়, তাহলে 1 মিটার স্কয়ার ফেব্রিকের ক্ষেত্রে কভার ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছে যে কতগুলো ফাঁকা জায়গা আছে, তাহলে কি ফাঁকা জায়গা কতগুলো আছে এবং কতগুলো কাভার্ড জায়গা আছে, তাহলে সেটার ভাগ করলেই কিন্তু আমরা কভার ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি। তাহলে যেটার যে ফেব্রিকের কভার ফ্যাক্টর যত বেশি তার মানে সেটা কি তত বেশি হাই জিএসএম এবং অনেক বেশি কন্টাক্ট, আমরা বলি না লুজ ফেব্রিক টাইট ফেব্রিক। ওকে, so and this relation between the projected area of the station and projected area on the station surface area plan. So in order to express the cover factor, two assumptions are model. First, the projected length of the yarn stitch is equal to the, দেখো কি বলছে, projected length of yarn in a stitch is equal to the real length of a yarn and stitches are not interlaced. তাহলে কভার ফ্যাক্টর হিসেবে যেটা আমরা পাচ্ছি, আবার যদি দেখি দ্য প্রজেক্টেড লেন্থ অফ ইয়ার্ন যেটা কার্ভি হয়, প্রজেক্ট ইয়ার্ন ইজ ইন এ স্টিচ ইজ ইকুয়াল টু দ্য রিয়াল লেন্থ অফ ইয়ার্ন, আমরা যদি এটার পুরোটারই সমান হচ্ছে, অর্থাৎ আমরা খুলে এবং যখন বানাচ্ছি যে দুটোর যে থাকার যে প্রজেক্টেড লেন্থ অফ দ্য ইয়ার্ন এবং স্টিচ লেন্থ অফ দ্য রিয়াল লেন্থ অফ দ্য ইয়ার্ন আর ইকুয়াল এন্ড স্টিচেস আর নট ইন্টারলেস, দেন যখন ইন্টারলেস থাকে না তখন কি সবই সমান। সো কভার ফ্যাক্টর যদি আমরা বলি যে L বাই D 1/C 1/W, এখানে কি L into stitch length density এবং 1/C course এবং 1/W oils. So from the equation 1 and 2 get DC KCL where D yarn diameter, KC এবং KW তো কনস্ট্যান্ট প্রথমের দিকে পেয়েছি। So yarn diameter can be expressed by relatively count square root and the simple equation K is equal to TY by L. TY টা হচ্ছে যে কাউন্ট কি এবং সেটার স্টিচ লেন্থ কত সেটা দিলে কিন্তু আমরা যে ইয়ার্ন ডায়ামিটার সেটা পেয়ে যাব। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, যে এখানে আমরা দেখতে পাচ্ছি KL by TY, so yarn count x, এটা দিয়েও কিন্তু আমরা বের করতে পারি। For K or K dash can be compared to the same knit or knit fabric and same yarn various stitches length. In reality yarn diameter is compressive length, বলা হচ্ছে really depend on the fabric tightness, therefore the effective yarn diameter, দেখো এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, দুটো ছবিতে প্রথমটা দুটোই কিন্তু 1 মিটার ছবি, 1 মিমি ছবি। So figure of plain jersey with same yarn and the conventional cover factor and B with a low cover factor ইস্যুটা তাহলে ক্লিয়ার। তো এখন আমাদের ক্ষেত্রে এখন যেটা আমরা আমাদের এই অ্যানালাইসিস থেকে পেলাম যে জিওমেট্রি প্লেন 3D স্ট্রাকচারের ক্ষেত্রে যে আমাদের 3D স্ট্রাকচারের ক্ষেত্রে যখন জিওমেট্রি অ্যানালাইসিস করতে যাব তখন শুধুমাত্র আমাদের এটা জানলে হবে না যে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে এবং তার সাথে আমাদের যেটা রিলেটেড হচ্ছে সেটা হচ্ছে ফেব্রিক থিকনেস। তো ফেব্রিক থিকনেসটাকে যখন আমরা ইনক্লুড করতে যাচ্ছি তখন আমাদের কভার ফ্যাক্টরের ইস্যুটা চলে আসছে। কভার ফ্যাক্টরটা আমরা এইভাবে বলছি যে কতগুলো থাকছে, তো যখন আমরা কভার ফ্যাক্টরকে অ্যাড্রেস করতে যাচ্ছি তখন কভার ফ্যাক্টরকে অ্যাড্রেস করতে গেলে আমাদের ইয়ার্ন ডায়ামিটার আসছে, এবং ইয়ার্ন ডায়ামিটার কি কত মোটা বা কত চিকন এবং কতগুলো এরিয়ায় কতগুলো ইয়ার্ন আছে সেটার উপর ডিপেন্ড করে কভার ফ্যাক্টর। সো এখানে তখন আমাদের ইয়ার্ন ডায়ামিটারটাকেও ইনক্লুড করে দেওয়া হচ্ছে। ওকে, নাও 3D স্ট্রাকচার ফর রিবের ক্ষেত্রে আমরা যখন একটু আগে আলোচনা করলাম সেগুলো কিন্তু প্লেন জার্সির ক্ষেত্রে ছিল। তো আমরা জানি 3D স্ট্রাকচার ডাবল স্ট্রাকচার, তো এই ডাবল স্ট্রাকচারের ক্ষেত্রে আসলে বিষয়টা কিরকম হওয়া উচিত, এগুলো কিন্তু সবই অ্যাজাম্পশন বা এগুলো কিন্তু সবই মডেল। তুমিও কিন্তু তুমিও অ্যানালাইসিস করতে পারো যে এটা কিরকম হতে পারে বা এই যে অবস্থানটা সেটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করছো।
For balanced and unbalanced rib structure, several research are showed and Morden's law can be applied in this fully relaxed fabric. তো এখানে মডার্ন কিছু তথ্য কথা বলেছেন বা কিছু সূত্র দিয়েছেন. For this structure, stitch length is not the same for all stitches and the number of wells per unit length can be difficult to determine. And thus stitch length and W are given follows. দেখো, যখন আমরা রিবের ক্ষেত্রে যাব, রিবের ক্ষেত্রেও স্টিচ লেন্থ গোনা যাবে, তোমরা যারা আর&ডি তে কাজ করো হয়তো গোনো, and not same for all stitches and number of wells per unit length can be difficult to determine because of the two sets and thus stitch length W are given. কি বলা হচ্ছে, L is equal to LU by M plus N, W সমান সমান NU M plus N. এখানে কোনটা কি তাহলে, LU টা হচ্ছে কোনটা, যে length of yarn in complete rib repeat unit and M টা কি নাম্বার অফ ফেস স্টিচ ওয়েলস ইন রিপ রিপিট ইউনিট, কতবার সামনে পিছনে আসছে, নাম্বার অফ রিভার্স স্টিচ কতগুলো রিপ ইন রিপিট ইউনিট এন্ড নাম্বার অফ রিপ রিপিট ইউনিটস পার ইউনিট লেন্থ. রিপ রিপিট ইউনিট কোনটা বলা হচ্ছে, যে রিপ রিপিট ইউনিট পার সেন্টিমিটারে, অর্থাৎ প্রতি ইউনিট পার সেন্টিমিটারে রিবের যে স্ট্রাকচার সেখানে কি ডাবল স্ট্রাকচার রিপ, তাহলে সেখানে আমার কত লেন্থ, একটা কমপ্লিট রিব স্টার কতটুকু লেন্থ রেখেছে, ফেস সাইডে কতবার, রিভার্স সাইডে কতবার আসছে সেটা, এন্ড নাম্বার অফ রিব ইউনিটস পার কতটুকু রয়েছে সেটা দিয়ে তিনি একটা সূত্র প্রকাশ করছেন যে স্টিচ লেন্থটা এরকম হবে, অর্থাৎ স্টিচ লেন্থটা পুরো লুপটারই হবে, যেটা ডাবল অর্থাৎ ফেস এবং ব্যাকে দুটোই রয়েছে, সেই দুটোকেই ইনক্লুড করতে হবে. এটা বলেছেন ম্যাডেন ফর যে কিসের জন্য, প্লেন নিটের স্ট্রাকচারের জন্য রিবের ক্ষেত্রে. ওকে, তো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য জিওমেট্রি অফ দ্য ফেব্রিক. সো জিওমেট্রি পড়ে আমরা যতটুকু বুঝলাম যে আমরা জিওমেট্রি বলতে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে ফেব্রিকের যে কনস্ট্রাকশন সাথে স্টিচ লেন্থের যে কোর্স এবং ওয়েলস এর সাথে প্রথমে স্টিচ লেন্থের যে সম্পর্ক, সেখানে পরবর্তীতে আমরা থিকনেসটা অ্যাড করছি, তারপরে যেটা আমরা পাচ্ছি কভার ফ্যাক্টর থাকছে এবং সেই সাথে থ্রি রিব স্ট্রাকচার অর্থাৎ ডিফারেন্ট স্ট্রাকচারের জন্য. তো একইভাবে আমরা যেমন আমাদের ফার্দার যে স্ট্রাকচার গুলো রয়েছে সেটা হতে পারে রিপোলো পিকে, এগুলোর জন্য কিরকম হবে সেটাও অ্যানালাইসিস করা যেতে পারে বা সেটার জন্য আলাদা কোনো মডেল ইউজ করা যেতে পারে. সো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য জিওমেট্রি অফ দ্য নিটেড ফেব্রিক. কোন কোন ফ্যাক্টরস গুলো আমাদের নিটেড ফেব্রিক স্ট্রাকচার গুলোকে প্রভাবিত করবে সেটা যদি আমরা একটু দেখি. ফার্স্ট অফ অল ইয়ার্ন ভেরিয়েবলস এর ভিতরে আমরা যদি দেখি ইয়ার্ন কাউন্ট, ডেফিনেটলি ইয়ার্ন কাউন্ট, আমরা একটু আগেই কাউন্টকে জিওমেট্রিতে অন্তর্ভুক্ত করেছি, বিকজ যখন আমরা 3D স্ট্রাকচারের ক্ষেত্রে যাব, যখন লেন্থ এবং উইথের সাথে সাথে উইথটা এখানে কাজে লাগবে, লেন্থের সাথে সাথে, অর্থাৎ 2 ডাইমেনশনাল থেকে যখন 3 ডাইমেনশনাল যাবে, অর্থাৎ যত বেশি মোটা ইয়ার্ন সেটা তার পজিশন একরকম ভাবে হবে এবং যত চিকন ইয়ার্ন তার পজিশন একভাবে হবে, এবং ইউনিট এরিয়াতে কতগুলো ইয়ার্ন থাকছে সেটার উপর কভার ফ্যাক্টর নির্ভর করছে. দেন আস্তে আস্তে টুইস্ট, কম টুইস্ট বেশি টুইস্ট, আমরা জানি যে ল টুইস্ট দিলে ইয়ার্নটা সফট একটু হবে বা ইয়ার্নটা সেভাবে বেশি জায়গা দখল করবে, যার কারণে ফেব্রিক চেঞ্জিং. কিন্তু হাই টুইস্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ইয়ার্নটা আবার বেশি টুইস্ট দিলে সেটা ইয়ে হয়ে যাচ্ছে. তারপরে যেটা আস্তে আস্তে কন্ডিশন, ময়েশ্চার কন্টেন্ট অবশ্যই এফেক্ট ফেলছে, কোয়ালিটি, প্যাকেজ হার্ডনেস, আমরা যে প্যাকেজ থেকে যখন আমরা নিটিং করছি সেখানেও কিন্তু প্যাকেজ টেনশন থাকে, অর্থাৎ প্যাকেজ হার্ডনেস বলতে বোঝাচ্ছে একটা ইয়ার্ন প্যাকেজকে আমরা কি করছি যখন উইন্ডিং করছি তখনও কিন্তু এখানে একটা টেনশন থাকে কত আছে, এবং সেটা পরবর্তীতে যখন মেশিনে লাগানো হয়, মেশিনে লাগিয়ে আমরা কি করি যে টানি, অর্থাৎ মেশিনে লাগিয়ে লুপ নিটিং করে থাকি, তো এখানেও একটা টেনশন কাজ করে. অনেক সময় দেখা যায় না যে মেশিন থেকে কাটার পর জড়ো হয়ে গেছে, মানে সেটা কি বেশি টেনশনে দিয়ে নিটিং করা হয়েছে. আমরা যদি মেশিন টেনশনে টেক আপ টেনশনটা বেশি করে ফেলি তাহলে কি হবে, আলটিমেট যা হওয়ার তাই, আমাদের ডাইমেনশনাল স্টেবিলিটিটা বা সিঙ্কেজটা কখনোই ঠিক হবে না. তারপর নিটিং ভেরিয়েবলস এর ক্ষেত্রে যেটা বললাম, টেম্পারেচার অফ দ্য মেশিন, মেশিন গেজ, মেশিন ক্যাম্প সেটিং ডেফিনেটলি, এন্ড নিডল টাইমিং এন্ড নক ওভার, টেক ডাউন ডিসিশন, ইয়ার্ন টেনশন, সিঙ্কার এন্ড নক ওভার, অর্থাৎ পুরো যে সিঙ্কার গুলো রয়েছে সেখানে নিডলের যে মুভমেন্ট গুলি সেটার উপর ডিপেন্ড করছে আমার ফেব্রিকটা কিরকম হবে বা ফেব্রিকটা প্রডিউস হওয়ার পরে এটার প্রপার্টিস গুলো কিরকম হবে. আমরা অনেক সময় যে দেখা যায় আমাদের ফেব্রিকের কিছু সমস্যা দেখা যায়, যে বিশেষ করে শ্রিঙ্কেজের সমস্যা, যেটাকে আমরা কখনোই ঠিক করতে পারি না, দিস ফর দিস ফিজিক্যাল রিলেশন অফ দ্য ফেব্রিক. তো সেরকমই কিছু সমস্যার ক্ষেত্রে যদি আমরা যাই, প্রথমে আমরা যাবো সেটা হচ্ছে যে রিল্যাক্সেশন অফ দ্য নিটেড ফেব্রিক. এই রিল্যাক্সেশনের উপর নিটেড করে বিভিন্ন প্রকার ফেব্রিক বিভিন্ন ক্রাইটেরিয়া বা প্রপার্টিস শো করে. আমরা যদি রিল্যাক্সেশন আমরা সব টেস্টের আগেও কিন্তু করে থাকি, রিল্যাক্সেশন করলে কি হয়, ফেব্রিকটা যে টেনশন বা যেভাবে টেনে টুনে, অর্থাৎ তোমাকে যদি এরকম বলা হয় যে তুমি একটা স্টিচে যখন থাকো এবং তুমি যখন একটা ফ্রেশ অর্থাৎ স্টিচহীন ভাবে থাকো তখন তোমার যে কন্ডিশনটা বলা হচ্ছে যে রিল্যাক্সেশন, তো
Changes in dimension after knitting can create a major problem in garments and fabric, especially this production can hydrophilic fibers such as wool and cotton এর ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। Synthetic plastic can heat set and তাদের মাধ্যমে আমরা হিট সেটের মাধ্যমে পলিস্টারের ডাইমেনশনাল স্টেবিলিটি ঠিক করি, কিন্তু নিচে সাধারণত আমরা যখন সেলুলোজিক ফাইবার বা যে ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে যাই তখন আসলে আমাদের এই রিল্যাক্সেশনটা দরকার। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটা করব, রাবারের কথা যদি চিন্তা করি বা উদাহরণ দেই তোমাদেরকে, যে রাবার একটা আছে সেটাকে যখন টানি আমরা বেড়ে যায়, ছেড়ে দিলে সে তার আগের অবস্থায় চলে আসে। এই যে আগের অবস্থায় চলে আসাটা সেটাকে আমরা বলতেছি রিল্যাক্স স্ট্রেস, অর্থাৎ কোনো স্ট্রেস না, কোনো বল প্রয়োগ না করে আমরা যখন নিটিং করি, তৈরি করি, ডাইং করি, ফিনিশিং করি, সেটা অনেকগুলো স্টেজের ভিতর দিয়ে যায় এবং তার ফলে কি হয়, কোর্স এবং ওয়েলস এর অনেক টানাটানি হয়। আমরা জানি যে একটা ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যদি এপাশে টানি তাহলে এপাশে কমে যায়, নিচের ক্ষেত্রেও কিন্তু সেরকম। তো লম্বা করলে উইথ কমে যাবে, আবার উইথ টানলে লম্বা কমে যাবে। তো সেজন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে রিল্যাক্সেশন। তো আমরা তিনটা রিল্যাক্সেশন, ড্রাই রিল্যাক্সেশন, ওয়েট রিল্যাক্সেশন এন্ড ফিনিশ রিল্যাক্সেশন। ফ্যাক্টরিতে সাধারণত কি ড্রাই রিল্যাক্সেশন কি করা হয়, ফেব্রিক is taken off and knitting machine and allotted and freely sufficient length of time and eventually fabric attains dimensional and stable called relax state। অর্থাৎ এমনি যখন রাখবো, ওখানে কোনো প্রকার কোনো মেশিন থেকে বের করে নিয়ে তুমি মনে করে রেখে দিলা অনেকদিন, তুমি যখন ফেব্রিক গ্রে স্টেজে রেখে দাও ফেব্রিকটাকে, বলা হচ্ছে ইন দিস স্টেট দ্য ন্যাচারাল কনফিগারেশন, মনে আবার তখন যদি টেনে বেঁধে রাখো তাহলে কিন্তু হবে না। মোটামুটি রিল্যাক্স স্টেজে যখন তুমি মনে করো গোডাউনে ফেলে রাখলা, সেটাকে আমরা বলতেছি ড্রাই রিল্যাক্সেশন, অর্থাৎ উইদাউট এনি কোনো কিছু এখানে ইউজ করে। ওকে, নেক্সট পার্টে যদি আমরা যাই, আমাদের কেটে যাবে জুম, তার মধ্যে শেষ করতে হচ্ছে। সো হোয়ার কটন ফেব্রিক রিটেন কমনলি 10 to 20% এক্সটেনশন হয়, সাধারণত রিল্যাক্সেশনটা কমে যায় ড্রাই স্টেজে। বিফোর নিট অ্যান্ড উল ফেব্রিক এক্সপেক্টেড রিটার্ন দেয়ার ফ্রি কন্ডিশন। ওকে, বুঝলাম যে আমরা নিটিং করার পর ফেব্রিকটাকে রিল্যাক্স অবস্থায় রেখে যখন সেটাকে মানে রেখে দিব তখন সেটাকে আমরা ড্রাই রিল্যাক্সেশন বলছি। নেক্সট যেটা হচ্ছে যে ওয়েট রিল্যাক্সেশন। ওয়েট ওয়েট রিল্যাক্সেশনের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে যেটা হচ্ছে, যখন ওয়েট শব্দটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এখানে পানি থাকবে কিছু, ঠিক আছে? এই পানিতে আমরা যখন পানি দিয়ে প্রসেস করব তখন সেটাকে আমরা ওয়েট রিল্যাক্সেশন বলছি। ওয়েট রিল্যাক্সেশনের ক্ষেত্রে আমরা কি করছি যে পানি দিয়ে সফট করব। যখন পানিতে দেখো অনেক ক্ষেত্রে আমরা কি করি, যখন পানিতে চুবাই তখন কি তারা তাদের আগের অবস্থায় ফিরে আসে, ফাইবার গুলো সুইল হয়, তাদের যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় ফিরে আসে। অর্থাৎ আমরা টেনে টুনে নিটিং করলেও বা প্রসেসিং করলেও সে তার মানে আগের অবস্থা যেটা সেটা ফিরে পায়, সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম আফটার সাবসিকুয়েন্ট ড্রাইং। সো ওয়েট রিল্যাক্সেশন ইজ ক্যারিড আউট ইন 30 ডিগ্রি কন্টেইনিং ওয়াটার 8%। আমরা সাধারণত ওয়েটিং এজেন্ট দিতে পারি, নাও দিতে পারি। ওয়েটিং এজেন্ট দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ফেব্রিকটার অনেকক্ষণ ধরে সেটাকে কি বলবো, ওয়েটিং এজেন্ট দিলে ফুলে ফেপে উঠবে, অর্থাৎ রিল্যাক্সেশনটা ভালো হবে, সেজন্য আমরা অ্যালোটেড ফর 24 আওয়ার্স এন্ড তারপরে হাইড্রো এক্সট্রাক্টর করে আমরা সেটাকে ড্রাই করে ফেলি। ফিনিশ রিল্যাক্সেশন যেটা কি বলা আছে, ইন অর্ডার টু রিচ দ্য স্টেবল কন্ডিশন দ্য ফেব্রিক ইজ সাবজেক্টেড টু এজিটেশন ইন ওয়াটার অর স্টিম এন্ড ডেন্সার ফেব্রিক রেজাল্ট। ফুলি রিল্যাক্স কন্ডিশন অবটেইন কি 80 ডিগ্রি সেন্টিগ্রেড টু 2 আওয়ার্স যদি আমরা সেটাকে টাম্বল ড্রাই করি ইন ডোমেস্টিক, তখন সেটাকে আমরা বলছি কি যে ফিনিশ রিল্যাক্সেশন। সো এখানে আমরা তিনটা রিল্যাক্সেশন ছিল। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ড্রাই রিল্যাক্সেশন, যে রিল্যাক্সেশনে আমরা কোনো কিছু ইউজ করছি না, ফেব্রিকটাকে ফিনিশ করার পর জাস্ট রাখছি। দ্বিতীয়টা ছিল ওয়েট রিল্যাক্সেশন, অর্থাৎ ওয়েটিং এজেন্ট দিয়ে সহ সেটাকে আমরা কি করছি, রেডি করে দেন যেন সেটা যেন তার জায়গাটা নিতে পারে, সেটাকে আমরা ওয়েট রিল্যাক্সেশন বলছি। এবং ফার্স্ট যেটা সেটা হচ্ছে ফিনিশ রিল্যাক্সেশন, যেটা হচ্ছে যে আমরা কোনো ফিনিশিং ট্রিটমেন্টের ভিতরে, যেমন টাম্বলের মেশিনের ভিতরে আমরা 80 ডিগ্রিতে 2 ঘন্টা যখন আস্তে আস্তে সেটাকে করছি বা 24 ঘন্টা করছি, সেটা কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স হচ্ছে। তো আমরা অনেক সময় ফ্যাক্টরিতে যেটা করো, টাম্বলিং করে কিন্তু তোমাদের জিএসএমটাকে বাড়িয়ে দাও। জিএসএমটা কিভাবে বাড়ে সেখানে, তখন হচ্ছে যে ওয়ার্প এবং অয়েলস গুলো কাছাকাছি আসে, টাম্বলিং করলে জিএসএম বাড়ে। যারা ফ্যাক্টরি পিপল আছো তাহলে কি কিভাবে বাড়ে, তখন কোর্স এবং অয়েলস গুলি কাছাকাছি আসে এবং কাছাকাছি আসার ফলে সেখানে আমার ওজনটা বেড়ে যাচ্ছে। ওজনটা ওই যে বেড়ে যাচ্ছে, একক আয়তনের পরিমাণে কোর্স এবং অয়েলস এর পরিমাণ বেড়ে যাচ্ছে সেই জন্য। ওকে, স্পাইরালিটি অফ দ্য নিটেড ফেব্রিক করে শেষ করবো আমরা, আমাদের হাতে সময় খুবই কম। স্পাইরালিটি অফ দ্য ফেব্রিক নিটেড ফেব্রিক্স এর ক্ষেত্রে যদি আমরা বলি, স্পাইরালিটিটা কি? স্পাইরালিটিটা তোমরা অনেকেই জানো যে স্কিউনেস বলা হচ্ছে অনেকখানে। বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে যে আমার কোর্স এবং অয়েলস গুলি কি থাকা উচিত, 90 ডিগ্রি কোণে থাকা উচিত, তাই না? অর্থাৎ কোর্স এবং অয়েলস গুলি যেহেতু এইভাবে তৈরি হচ্ছে তাহলে প্রত্যেকটাই কি 90 ডিগ্রি কোণে থাকা উচিত। কিন্তু এবং এই যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল কোর্স এবং অয়েলস গুলি যখন 90 ডিগ্রি না থাকে, একটু কম বেশি হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা স্কিউনেস অথবা স্পাইরালিটি বলছি। ওকে, ইট ইজ নেসেসারি টু নিটেড ফেব্রিক এন্ড পার্টিকুলার কোর্স এন্ড জিওমেট্রিক অফ দ্য ভায়োলেট। তো
আমি কি বোঝাতে পেরেছি যে আমাদের যে কোর্স এবং অয়েলস গুলি 90 ডিগ্রি থাকার কথা ছিল, সেটা যখন কি হয় একটু চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি স্পাইরালিটি অফ দ্য ফেব্রিক। ওকে, এটা ফেব্রিকতে কমন ফিনোমেনা, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এটা নিয়ে অনেক কাজ করা হচ্ছে, আমরাও একটা ফ্যাক্টরির সাথে কাজ করছি এটা নিয়ে। কেন স্পাইরালিটিটা হয় সেটা যদি দুই একটা কথা আমি সিম্পলি বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে residual torque in the bending and due to the bending and twisting, twist যদি বেশি হয় এবং টেনশন যদি বেশি থাকে, greater the twist leftness and greater spirality, যত twist বেশি হবে, হ্যাঁ, number of feeders through the high feeder number increase the production, spirality also increased. Then differ and spinning technologies, rotor, air jet, যখন মনে করো যে রোটরের চেয়ে রিং এর চেয়ে রোটর, আবার এয়ার জেট, তো এক একটা কিন্তু এক এক ভাবে স্পিনিং করা হচ্ছে ফাইবারটা, ইয়ানটা, তো ইয়ান কোয়ালিটির উপর বেস করে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। and variation in knitting tension and washing wet temperature, direction of the machine rotation, cam setting, এই সবগুলোর উপর নির্ভর করে। তো বিশেষ করে যখন আমরা ইয়ার্ন কিনবো সেই ক্ষেত্রে সতর্ক থাকবো, এবং যখন আমরা নিটিং করব সেই ক্ষেত্রে যদি আমরা টেনশনটা ঠিকঠাক মতো করতে পারি সেই ক্ষেত্রে হবে। এবং ডাইং এ আমাদের অবশ্যই এজিটেশনটা বেশি দেওয়া যাবে না। ওকে, রেমেডি অফ দ্য স্পাইরালিটি কিভাবে সরাতে পারি? কম্প্যাক্টিং করতে পারি। রেজিন কম্প্যাক্টিং আমরা সাধারণত করি কম্প্যাক্টিং মেশিনে, অর্থাৎ ডায়া জিএসএম টেনে দেই। রেজিন ট্রিটমেন্ট করে থাকি। রেজিন ট্রিটমেন্টটা কি, মনে করো যে রেজিন একটা আঠার মতো, তো এই রেজিনটা যখন তুমি দিয়ে দিচ্ছ উপরে, তাহলে কি হচ্ছে, এটা একটা ফেব্রিক, এই ফেব্রিকের উপর রেজিনটা আঠাটা যখন দিয়ে দিচ্ছে, তো এটা কি একটা ক্লোজ সারফেস তৈরি করছে, অর্থাৎ একটার সাথে আরেকটা অ্যাটাচ করে থাকছে, তখন তার ছুটে চালানোর উপায় থাকছে না। হিট সেটিং, সাধারণত হিট সেটিংটা করা হয়ে থাকে ইয়ের জন্য, ম্যানমেড ফাইবারের জন্য। হিট সেটিং করলে যেটা হয় সেটা তার 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা 210 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপরে হিট সেটিং করা হয়। এর নিচে আর এইটা কখনোই, এর নিচে যতই প্রসেসিং করা হোক সেটা লোহার মতো আর কখনোই ভাঁজ হয়ে যায় না। মানে কামার শালায় 1500 ডিগ্রিতে কি করে লোহার একটা রূপ দেয়, তারপরে সেই 1500 ডিগ্রির নিচে যতই লোহা দিয়ে কাজ করা হোক লোহাটা কিন্তু ভাঁজ হয় না। ঠিক সেম ভাবে যখন 180 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা হিট সেটিং করছি ম্যানমেড ফাইবারকে, ঠিক তখন এর নিচে যখন আমরা যাচ্ছি কখনোই কিন্তু আমাদের ইয়ে হচ্ছে না, কোনো ডিফর্ম হচ্ছে না, সেজন্য হিট সেটিং করতে পারি। ব্যালেন্সিং অ্যান্ড টুইস্ট ফ্যাক্টরটা ইনভেস্টিগেশন করতে পারি। এছাড়াও আরো কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলো করা সম্ভব এই মুহূর্তে চলছে অ্যাকচুয়াল, যে এরপরেও এই সতর্কতা অবলম্বনগুলো করার পরেও কিন্তু স্কিউনেস বা আসে। সো আমি এখানে যদি সংক্ষেপে বলি আজকে লেকচারের ক্ষেত্রে, সরি একটু সময় কম, সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেটা জানলাম, যেটা স্ট্রাকচার অফ দ্য নিট ফেব্রিক, আমরা জানি স্ট্রাকচারে নিট ফেব কোর্স এবং ওয়েলস থাকছে, দুই এক সাইড ইয়ান দিয়ে তৈরি হচ্ছে। হিট অর এখানে একটা স্ট্রাকচার থাকছে, আমরা দেখলাম যে হেড, স্লাইড লিমস, সিঙ্কার লুপ এক্সেট্রা। দেন স্টিচ লেন্থ, স্টিচ ডেন্সিটি, টাইপস অফ নিটিং, ওয়ার্প নিটিং, ওয়ার্প নিটিং। ওকে, জেনারেল জিওমেট্রি অফ দ্য স্ট্রাকচার, এখানে তেমন কিছু নাই, জাস্ট শুধু অ্যাজাম্পশন গুলো ধরে নিব। দেন রিবের ক্ষেত্রে তারপর হচ্ছে ইয়ান ভেরিয়েবল গুলো কি কি, এবং রিল্যাক্সেশনের ক্ষেত্রে কিভাবে রিল্যাক্স করা হয়, এবং সেই সাথে সর্বশেষে যেটা ছিল সেটা হচ্ছে স্পাইরালিটি অর স্কিউনেস, এন্ড রিজন অফ স্পাইরালিটি এন্ড রেমেডাল অফ স্পাইরালিটি। এই ছিল আজকের লেকচার, প্রচন্ড দ্রুততার সহিত শেষ করতে হচ্ছে। ঠিক আছে, তোমাদের এখন কোনো আস্কিং থাকলে আমাদের হাতে এখনো সময় আছে 1 মিনিটের মতো, প্লিজ আস্ক মি, অথবা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এটা নিয়ে, এটা রিভিউ করতে হবে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, প্লিজ ওপেন ইউর মাইক্রোফোন এন্ড টক উইথ মি। স্যার এই বিষয়ে কোনো প্রশ্ন নাই, একটা কথা বলা ছিল, শেয়ার করার কথা, সেটা হচ্ছে যে আপনি যে রেজাল্টটা মিড টার্মের ওইভাবে অনেকে দেখতে পারে নাই, আর আমি এখন রেজাল্ট দিয়ে কিন্তু দিব ভাই। এখন কিছু মানে আপনি রেজাল্টটা দেখার কোনো ওয়ে আছে? আছে, রেজাল্ট আমি দিয়ে দিব 2-1 দিনের ভিতরে, নো ম্যাটার, সামনের ক্লাসের আগে রেজাল্ট পেয়ে যাবো উইথ অ্যাসাইনমেন্ট, রেজাল্ট সব কমপ্লিট। ওকে, জি জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আজকের জন্য, ডান। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম স্যার। ব্যস্ততার জন্য দুঃখিত।